এই রক্তটা তোমার আমার, এই রক্তটা তোমার আমার। জাস্টিস, 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 justice, 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 न्याय दो, न्याय दो, न्याय दो, न्याय दो, न्याय दो। Justice, 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 न्याय दो, भीख नहीं, न्याय दो, भीख नहीं, न्याय दो, भीख नहीं। Justice, 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 बंद करो ये अत्याचार, बंद करो ये अत्याचार, बंद करो ये अत्याचार। Justice, 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 justice. মনে রাখবেন, এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনিটাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারীটাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি, রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন, সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। আরজিকর কাণ্ডে জনরোষ যেমন বাড়ছে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে রাজ্য কেন্দ্রের প্রশাসনিক বিভাগের বুক কেঁপে উঠছে। সেটি ঠেকাতে রাজ্যের শাসক দল যেমন ডিফেন্সিভ ভূমিকা নিচ্ছে, তেমন বিরোধী দলগুলিও কোমর বেঁধে নেমে পড়েছে তাদের কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যের শাসক দলের ব্যর্থতা ও দুর্নীতিকে প্রকাশ্যে আনতে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ও তাদের হিন্দুত্ববাদী সহযোগী সংগঠন এখন ধারাবাহিক আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। নিন্দুকে বলছে 26-এর বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে রাজ্যের শাসক দলের ব্যর্থতাকে তুলে ধরাই বিজেপির উদ্দেশ্য। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি। এমনকি সংখ্যালঘু বা দলিত আদিবাসী কন্যা যদি নির্যাতিতা, ধর্ষিতা বা খুন হন, সেসব খবরও চেপে দেওয়া হচ্ছে। এটাও কি দ্বৈত চরিত্রের লক্ষণ নয়? বিশ্বজুড়ে নারী নির্যাতন, খুন ও ধর্ষণে ভারত প্রথম সারিতে। খ্রিস্টান, মুসলিম ধর্মীয় গ্রন্থে যেমন নারী সম্পর্কে পুরুষতান্ত্রিক বিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমন তথাকথিত হিন্দু ধর্মগ্রন্থে হাজারো উদাহরণ আছে নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেক্ষেত্রে নারী অবমাননা নিয়ে বিজেপির কান্না কি কুমিরের কান্না? সমাজে নারী নিজেরাও কি পুরুষতন্ত্রের বিধানকে জেনে না জেনে প্রশ্রয় দেন? এই সম্পর্কে জানতে ফোনে আলোচনা করেছে দিগদর্শন। ফোনের অপর প্রান্তে আকুপাংচার চিকিৎসক ও যুক্তিবাদী আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব লেখক ডক্টর ভবানী প্রসাদ সাহু। হ্যালো। হ্যাঁ, নমস্কার ভবানী বাবু। হ্যাঁ, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি
এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দিগদর্শন চ্যানেলের ফোনটা রিসিভ করার জন্য। ধন্যবাদ, আচ্ছা, নমস্কার। ঘটনাটা হচ্ছে যে আপনি একজন ডক্টর, অ্যাকুপাংচারিস্ট, তার সঙ্গে সঙ্গে যুক্তিবাদের নিরিখে এবং দেশের যা কিছু সামাজিক এবং ধর্মীয় রীতিনীতির আড়ালে যা চলে সেই নিয়ে আপনার অসংখ্য বই আছে। অনেক মানুষ আপনার বই থেকে অনেক সত্যি ইতিহাস জানতে পেরেছে। আমি আমার যারা দর্শক তাদের জানাবো, যারা এখনো আপনার লেখা বই, অর্থাৎ এখন পাবলিককে বলছি, ডক্টর ভবানী প্রসাদ সাহুর বই যারা এখনো নিয়ে পড়েননি তারা একটু যদি বইটা কেনেন, কিনে যদি বইগুলোর মধ্যে থেকে পড়েন, তাহলে পরে বুঝতে পারবেন যে এই মুহূর্তে সামাজিক চিত্রটা কোন জায়গায় আছে। এবার আমি সরাসরি ভবানীবাবু আপনাকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আর.জি. কর নিয়ে জনরোষ একদম তুঙ্গে, এবং সমাজের বিভিন্ন স্তর থেকে তারা মিছিল সংগঠিত করছেন সারা কলকাতা, সারা রাজ্য, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও। এই এত বড় জনরোষ, মানে অসংগঠিত জনতা এইভাবে সংগঠিত হয়ে একটা জনরোষকে সামনে নিয়ে এসছেন, এটাতে তো রাষ্ট্রশক্তির একদম ভিত নাড়িয়ে দেওয়ার মতন অবস্থা দাঁড়িয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই এটা একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু এর কাছাকাছি মৃত্যু বা এই ধরনের একটি মেয়ের করুণ মৃত্যু, অত্যাচারিত হয়ে মৃত্যু আগেও হয়তো দু একটা ঘটেছে, কিন্তু এবারে যেটা একটা বিশেষ মাত্রা পেয়ে গেছে, বিশেষ মাত্রা হিসাবে একজন চিকিৎসক, সে এত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে এবং যৌন নিগ্রহ করা হয়েছে, এবং একজন চিকিৎসক, তরুণী চিকিৎসক, সঙ্গে সঙ্গে এটাও সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠিত হয়েছে যে ওইখানে যে বিশাল একটা দুর্নীতির চক্র চলতো তার বিরুদ্ধে সে উঠে দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে এই 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 রুখে দাঁড়ানোর ক্ষেত্রে তার যে মরিয়া একটা মনোভাব, সাহসী মনোভাব, এটাও সাধারণ মানুষকে ভীষণভাবে আলোড়িত করেছে বলে আমার মনে হয়। এবং একই সঙ্গে যে সরকারিভাবে বা পুলিশের তরফ থেকে যেভাবে তড়িঘড়ি করে ওর অপ্রয়োজনীয় ভাবে ওর মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হলো, যে সন্দেহ করা হচ্ছে যে সন্দেহের জায়গা, যেটা প্রমাণের জায়গা, কাছাকাছি লাগোয়া বাথরুম কারোর অর্ডার ছাড়াই ভেঙে দেওয়া হলো, এই ধরনের আরো কিছু কিছু ঘটনার থেকে মানুষ বুঝতে পারছে যে কোথাও যেন আমাদের যাদের উপর সাধারণ মানুষ নির্ভর করেন, সেই সরকারি যন্ত্র বা সরকারি ব্যবস্থাপনা, তার ক্ষেত্রেও একটা বিরাট ঘাটতি আছে এই মৃত্যুটাকে আড়াল করার। এই ধরনের কিছু কিছু মানসিকতা আমার মনে হয় মানুষের মধ্যে একটা নাড়া দিয়েছে, যে সাধারণ একটা মেয়ের মৃত্যু, নিষ্ঠুর মৃত্যু, এরকম যৌন নিগ্রহের পরের থেকেও এই সব মিলিয়ে একটা মানুষের মধ্যে একটা বিশাল সাড়া ফেলেছে আর কি। আমার মনে হয় এই সব একটা কারণ রয়েছে। এবং একইভাবে যে পুরুষদের হাতে যে নিগ্রহ, এটা একটা একটা কত নিষ্ঠুর হলে পুরুষেরা, এবং যারা সন্দেহ করা হচ্ছে যে একজন মহিলা হয়তো তার সঙ্গে যুক্ত ছিলেন, এটা কিন্তু সবই সন্দেহ, কিন্তু মূলত পুরুষদের ভূমিকাই রয়েছে, সেই দুর্নীতির ক্ষেত্রেই হোক, তাকে হত্যা করার ক্ষেত্রেই হোক, আর ধর্ষণ করার ক্ষেত্রে তো বটেই। এই সব মিলিয়ে বিশেষ করে মেয়েদের মধ্যে একটা বিশাল মানসিক আবেগগত একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। মানে সব মিলিয়েই আর কি আমি বলছি, শুধুমাত্র মৃত্যু নয়, তার মৃত্যুর পরবর্তী ঘটনা এবং আগের তার যে ইতিহাস মানুষ এখানে যাচ্ছে, সব মিলিয়ে এটা একটা শুরু হয়েছে। আচ্ছা, এবং মেয়েরা বিশেষ করে উঠে দাঁড়িয়েছে। ভবানীবাবু, এই নারী নির্যাতন এবং ধর্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু যে হিসেবটা দিয়েছে তাতে বলছে ওয়ার্ল্ড ওয়াইজ 1/3 মেয়েরা কোনো না কোনো ভাবে ধর্ষণের শিকার, এবং ভারতবর্ষেও বলা হচ্ছে যে প্রতি 3 জনে একজন নারী কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এই আর.জি. করের ঘটনাটা এত বেশি প্রভাব ফেলেছে, তার অন্যতম কারণ কি আপনার মনে হয় যে এটা তো সাধারণ রাস্তাঘাটের ঘটনা নয়, এটা হয়েছে একটা সরকারি রাষ্ট্রযন্ত্রের ঘেরা টোপের মধ্যে নিরাপত্তাহীনতা? এটাও কি বেশি করে মানুষ? অবশ্যই, হ্যাঁ, একটা সরকারি জায়গায়, হসপিটালের মধ্যে, ডিউটির জায়গায়, সেখানে চারপাশে সিকিউরিটি থাকার কথা, তার মধ্যে হয়েছে। এটাও মানুষের যে একজন মেয়ে, চিকিৎসক মেয়ের
অসহায়তা, সেখানে যে তার কিছু করার নেই, সেটাও একটা অন্যতম কারণ হিসেবে অবশ্যই হয়েছে, মানুষের মনে ছাপ ফেলেছে। তার মানে যেসব পরিবারে মেয়েরা আছেন সেই সব পরিবার থেকে তাহলে সরকারি জায়গায় যারা চাকরি করতে যান, সেটা তো নিয়ে তাদের মনেতে একটা সংশয় তৈরি হয়ে যাচ্ছে নতুন করে। হ্যাঁ, সরকারি বেসরকারি সমস্ত জায়গায়, মানে প্রতিষ্ঠানের মধ্যে থেকেও, এই সংস্থার মধ্যে থেকেও, তার ঘেরাটোপের মধ্যে থেকেও যে তারা নিরাপদ নয়, এই আতঙ্কটা, এই বোধটা মানুষের মধ্যে একটা ভীষণ হৃদকম্পন বাড়িয়েছে আর কি, যে প্রতিষ্ঠানের মধ্যে থেকেও সে নিরাপদ। রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিলাম, ঠিক ঠিক মানে রাস্তাঘাটের অবস্থাটা কি। ঠিক ঠিক। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে এই যে জনরোষ, এটাকে কিছু কিছু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা এই রোষের যে গরম আবহাওয়া, সেইটাকে এই রাজনীতির চাটুতে একটা রুটি সেকার কাজ করছে। হ্যাঁ, সেটা তো করবেই। এখন আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা, যেখানে গণতন্ত্রের নাম করে ভোটের একটা নামে প্রহসন করা হয়, শুরুর দিকে যেটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, আমাদের দেশ প্রতিষ্ঠার শুরুর দিকে যাই থাকুক না কেন, এখন তো এটা গণতন্ত্রের নামে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচনটা একটা প্রহসন হয়ে গেছে। আমরাও জানি অধিকাংশ যারা নির্বাচিত হন তাদের কতটা যোগ্যতা, তাদের কতটা জনভিত্তি, মানে মানুষের প্রতি দরদ কতটা আছে, সেগুলো নিয়ে সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছে। এখন এই যে স্বার্থপর যে রাজনৈতিক, এই রাষ্ট্রযন্ত্র যে রাজনৈতিক দলগুলোর জন্ম দিয়েছে, তাদের মধ্যে থেকে তাদের কেউ হয়তো সত্যিকারের, দু একজন হয়তো, দু একটা রাজনৈতিক দল আছে সত্যিকারের মানুষের জন্য ভাবেন, তারা এটাকে নিজেদের এটাও কাজে লাগিয়েছেন বা আন্দোলনের মাধ্যমে হিসেবে ভেবেছেন। আবার কেউ কেউ নিজেদের জাস্ট প্রতিষ্ঠা করার জন্য সেটাকে কাজে লাগাচ্ছে, এবং সেটা সবসময়ই এটা করবে, যে কোনো, শুধুমাত্র এই মৃত্যুর ক্ষেত্রে আরো বেশি ক্ষেত্রে করেছে। কিন্তু আমরা আগেও দেখেছি নোংরামি, কোথাও একটা কেউ মারা গেল অমনি দলীয় পতাকা নিয়ে ছুটে যাচ্ছে এই দল এবং বিরোধী দল, তার মেয়েটার মৃতদেহের গায়ে ওই বিজেপি পতাকা লাগানোর জন্য কি একটা হাস্যকর এবং করুণ চেষ্টা করে ওরা আর কি। এই অমুকের পতাকা লাগাবে না অমুকের পতাকা লাগাবে, রাজনৈতিক ছাপ দেওয়ার চেষ্টা করে। এরকম তো আমরা দেখেছি, একটা মেয়ের কোথায় মৃতদেহ পড়ে গেছে ধর্ষিত হয়ে, তারপর কে আগে ছুটে গিয়ে কোন রাজনৈতিক দল। সুতরাং এক্ষেত্রে এটা আরো ব্যাপকভাবে লাগাচ্ছে। এটা হচ্ছে এই ধরনের রাজনৈতিক দলের যে মানে একেবারে বস্তা পচা, একেবারে মানে কি বলবো, জনবিরোধী, শুধুমাত্র ধান্দাবাজি রাজনীতির একটা পরিচয়। এর মধ্যে কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল হয়তো আছেন যারা সত্যিকারের মানুষের জন্য ভাবেন, কিছু অংশ হয়তো আছে যারা, তাদের কর্মীরাও সত্যিকারের মানুষের জন্য ভেবে আছেন, কিন্তু সাধারণভাবে চিত্রটা ওই হয়ে গেছে, বিশেষ করে যারা নারী বিদ্বেষী যেসব সংস্থা। আপনি একটু আগেই বলেছেন যে ভোট সর্বত্র সংসদীয় রাজনীতির কথা, যদিও সেই সংসদীয় রাজনীতিটা মেনে নিয়েই হিসেব যা বলছে যে দেশের প্রায় 50% নারী ভোটার, 50% পুরুষ ভোটার। কিন্তু যারা এই মেয়েদের জন্য কুমিরের অশ্রু ফেলছে, তাদের মন্ত্রিসভায়, আমি যদি লোকসভায় এখন বিজেপি আছে সরাসরি নাম করেই বলি, যে সেই লোকসভায় আসনের নিরিখে বা মন্ত্রিত্বের নিরিখে ওই 50% ভোটারের কোনো প্রতিফলন আছে কি? নেই। সেটা অবশ্যই নেই, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আমরা তো এটাকে বলতেই পারি যে এটা কুমিরের অস্ত্র বিসর্জন। হ্যাঁ, এটার ভিত্তি তো বটেই, এটা তো কুমিরের অশ্রু বিসর্জন, নারী মেয়েদের সম্পর্কে করা। এমনকি এই রাজনৈতিক দলেরও এমন সব পঞ্চায়েত প্রধান যেহেতু মেয়েদের সিট বলে মেয়েকে করেছে, কিন্তু বকলমে তার স্বামী রাখছে, এবং অর্ডারও দেওয়া হচ্ছে যে মিটিং এ স্ত্রীর সঙ্গে, স্ত্রী প্রধানের সঙ্গে স্বামীকে আসতে হবে, তার কোনো পদ নেই। এরকম ভাবে সরকারি ভাবে অর্ডারও দেওয়া হচ্ছে, স্বামীকে যেতে হবে। ঠিক কথা। তার স্বামীর কথা যে কোনো পদ নেই, যেহেতু স্ত্রী প্রধান হয়েছে, অতএব স্ত্রীকেও সেই মিটিং এ থাকতে হবে, স্বামীকেও সেই। এই তো হচ্ছে অবস্থা, এবং এরাই আবার কুম্ভীরাসুর বিসর্জন করছে, এটা তো ঘটনা। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এখন একটা স্লোগান সবচেয়ে জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা আমরা চাইছি কার কাছে? এই রাষ্ট্র ব্যবস্থায় যারা শাসক তাদের কাছে, না ঈশ্বরের কাছে, না আদালতের কাছে? পরিষ্কার করে দেখতে গেলে আমরা এই জাস্টিসটা কার কাছে চাইছি? তবে এটা ঘটনা, যারা চাইছে তারা ঈশ্বর বিশ্বাসী হলেও এটা কিন্তু ঘটনা, এটা কেউ ঈশ্বরের কাছে, আমার মনে হয় না এরা কেউ ঈশ্বরের কাছে অন্তত জাস্টিসটা চাইছে আর কি, অন্তত এই ক্ষেত্রে তারা ধর্ম বিশ্বাসী হলেও। এটা চাইছে এই রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে,
এবং আদালত তো এই রাষ্ট্র এবং সরকারেরই মানে একটা অংশ আর কি। সেই পুরো সিস্টেমটার কাছ থেকেই যত সম্ভব জাস্টিসটা চাওয়া হচ্ছে। আর কি করবে সাধারণ মানুষের মধ্যে? আর তো এনে এই যে আবেগ, স্কুলের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আজকে স্কুলের মেয়েরা নিজেদের এর থেকে এগিয়ে আসছে, শয়ে শয়ে মেয়েরা। এই যে দিদিমণিরা বলুন না বলুন, ওরা নিজেরা 11-12 এর মেয়েরা, 9-10 এর মেয়েরা এগিয়ে আসছে। এটা তো ওরা চাইছে, ওদের কাছে কি আছে? সামনে দেখছে সরকার আছে, আমাদের দেশ আছে, যারা চালাচ্ছে তাদের কাছ থেকেই চাচ্ছে, অর্থাৎ এই রাষ্ট্রীয় ব্যবস্থাটার কাছ থেকেই চাচ্ছে। এবং তার একটা অংশ তো এই আদালত বটে, আদালত তো তারই একটা অংশ। আমরা আদালতের অনেক রায়তে দেখেছি যে এক আদালতে একরকম রায় দিচ্ছেন, আরেক আদালত আরেক রকম রায় দিচ্ছে। কোথাও বলছে যে বিবাহিত নারীর স্বামীর কাছে যৌন নির্যাতনটা ধর্ষণ নয়। আবার কোন জাজ আদেশ দিচ্ছেন যে হ্যাঁ, ওই যদি অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর ওপর যদি কোনো স্বামী তার শারীরিক বল প্রয়োগ করে, সেটাও এক ধরনের ধর্ষণ। তো এক একটা আদালতে এক এক সময় এক এক রকম ভাবে রায় দিচ্ছে। 12-14 বছরের নিচে যদি কোনো মেয়ে ধর্ষিতা হয় সেটার ক্ষেত্রে একরকম রায়, 14 বছর পেরিয়ে গেলে যদি কোনো মেয়ে ধর্ষিতা হয় বা নিগৃহীতা হয় তার জন্য আবার আইন আরেক রকম আইন। এটাকে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমি তো এত আইনের ব্যাপার নিয়ে বা জাজেদের ব্যাপার নিয়ে বলতে পারবো না। তবে সাধারণভাবে যেটা মনে হয়, বিভিন্ন জাজের দৃষ্টিভঙ্গি একটা আইনকে কি দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করা হচ্ছে, তার একই জিনিসকে তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করা হয়। যখন একজন কেউ এই রায় দেন, সে জাজই হন বা কেউ হন, যে বিবাহিতা নারী তার স্বামীর কাছ থেকে অনিচ্ছা সত্ত্বেও যদি যৌন মিলনে বাধ্য হন, তাকে ধর্ষণ বলা যাবে না, এইটা যে রায় দেয়, তার মধ্যে তো একটা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থাকে। আমি স্বামী, আমি যা করব সেটা ঠিক, সেটা কোনো আইনে হবে না। সুতরাং এই দিক থেকে এই ধরনের রায়ের মধ্যে, মানে এই ধরনের সিদ্ধান্তের মধ্যে একটা পুরুষতান্ত্রিক ভাবনা তো থাকেই। আবার যারা এটা এর বিরুদ্ধে বলছেন, অর্থাৎ না এটাকে ধর্ষণ হিসাবেই গণ্য করা হবে, ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়েকে তার স্বামীও, বিবাহিত স্বামীও যদি যৌন মিলনে বাধ্য করে, তাকে ধর্ষণ হিসেবেই গণ্য করা হবে। এই রায় যারা দিচ্ছেন তারা এই পুরুষতান্ত্রিকার থেকে শতকরা 100% বেরিয়েছেন বলবো না, কিন্তু অন্তত এই দৃষ্টিভঙ্গিটা থেকে কিছু মুক্ত থাকার তো চেষ্টা করছেন, বা তার একটা লক্ষণ তো তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আরেকটা মজার কথা ভবানীবাবু, সেটা হচ্ছে যে আমরা যদি বাংলায় চলে আসি, বাংলাতে আমরা এই ধরুন স্ত্রী শব্দের অর্থ হচ্ছে নারী, আবার বিবাহিত ক্ষেত্রেও স্ত্রী মানে হচ্ছে পত্নী, আবার স্বামী বলা হচ্ছে পুরুষকে, স্বামী শব্দের অর্থ হচ্ছে আবার মালিক। তাহলে এই যে শুরুতে মালিক এবং নারী, এই সম্পর্কটাকে তো এস্টাবলিশ করা হচ্ছে স্বামী হিসেবে বলে। হ্যাঁ, সেটা তো করা হচ্ছেই স্বামী হিসাবে। এটা দিয়ে যখন থেকেই আমাদের মানে যখন থেকে শুরু হয়েছে, যেমন ধরুন এই যে ফ্যামিলি যখন শুরু হয়েছে, আগে তো ফ্যামিলি ছিল না, বহু আগে প্রাগৈতিহাসিক সময়। ঠিক, ফ্যামিলি যখন শুরু হয়, ফ্যামিলি পরিবার খুবই মাধুর্য রয়েছে, তার গুরুত্ব রয়েছে, আমি উপযোগিতা রয়েছে, আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু কেউ যেন মনে না করেন আমি ফ্যামিলির বিরুদ্ধে বলছি, পরিবারের বিরুদ্ধে বলছি। কিন্তু ফ্যামিলি শব্দটি তো এসছে ফ্যামুলাস থেকে, যে ফ্যামুলাসের অর্থ ছিল একজন কর্তার অধীনে একাধিক দাস, মানে একজনের স্বামীর অধীনে বা কর্তার অধীনে একাধিক দাস, স্লেভ আর কি, সেটা তাকে বলা হতো ফ্যামুলাস। তার থেকেই এসছে ফ্যামিলি, অর্থাৎ একজন গৃহকর্তা থাকবেন, অর্থাৎ স্বামী থাকবেন, তার অধীনে স্ত্রী, দরকার হলে একাধিক স্ত্রী মহিলা এবং অন্যান্যরা থাকবেন। এই তো এসছে তার ফ্যামিলি শব্দটা মধ্যেই তো ঢুকে আছে এইটা। সুতরাং ভাষাগত ভাবেও এই যে ফ্যামিলির যে ইতিহাস যদি আমরা ভাবি, তো এইটাই তো ইতিহাস, একজন কর্তার অধীনে একাধিক দাস, যে সেটাই হচ্ছে কি ফ্যামুলাস থেকে আসা। এখনো চলছে। জন্মাষ্টমী গেল, কৃষ্ণের জন্মদিনের উৎসব হচ্ছে, এর মাঝখানে মনে পড়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা তার যে কৃষ্ণ রচনা প্রবন্ধে, সেখানে তো উনি একটা অনেক গবেষণা করে দেখিয়েছেন যে কৃষ্ণের 23 জন স্ত্রীর নামও পর্যন্ত উনি উল্লেখ করেছেন। এটাও আমরা পাচ্ছি এখানেতে। আচ্ছা, আমি প্রসঙ্গতে একটু অন্য জায়গায় যাচ্ছি, যে এই যে মানুষের উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস চাইবার জায়গায় দাঁড়িয়ে আমরা কি, যদি হিন্দু যারা বলেন, সো কল্ড হিন্দুকে সনাতন ধর্ম,
বিশেষ করে এখন যে রাজনৈতিক দল আমাদের শাসন করছে তারা তাদের আন্দোলনটাকে অনেক বেশি নিয়ে আসতে চাইছেন। আগামী 2-1 দিনের মধ্যে তারা অনেক নাকি নবান্ন ঘেরাও টেরাও হবে, মহিলা কর্মী সংগঠন দিয়ে একদম মানে বিপ্লবের চূড়ান্ত করে দেবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ওই যে সনাতন হিন্দু ধর্মের যারা রক্ষকর্তা হিসেবে দাবি করেন বিজেপি এবং তার যে শাখা সংগঠনগুলো, তারা কি জানে যে এই হিন্দু ধর্মের মধ্যেই কিভাবে পুরুষতন্ত্র নারীকে ডমিনেট করার কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করে রেখেছে? মানে যেটাকে বলি গোড়ায় গলদ, শেকড়টায় গিয়ে কি মানুষ কখনো চিন্তা করে দেখছেন যে শেকড়তে গলদ রয়েছে? না, মানুষ হয়তো বাঁচে না, কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক দল, অর্থাৎ যে বললেন যে রাজনৈতিক দল আমাদের শাসন করছে বা যে ধর্মীয় গোষ্ঠী মৌলবাদী শক্তি এখন বর্তমানে আমাদের, তারা এটা খুব ভালোভাবেই জানে যে পুরুষরা, এবং তাকে তারা দিকে সমর্থনই করে। এই যে পুরুষতান্ত্রিকতা, সেটাকে তো ওই রাজনৈতিক গোষ্ঠী তারা তো সমর্থনই করে। সুতরাং তাদের না জানার তো কিছু নেই, কারণ তারা জানে যে তাদের মহিলাদের মধ্যে, ধরুন মন্দিরে কোনো ঋতুমতী মহিলাদের ঢুকতে দেওয়া হবে না, যখন এর বিরুদ্ধে আইন হয় তখন মহিলারাই এদেরই মহিলারাই গিয়ে তার বিরুদ্ধে লড়াই করছে, কেন মহিলাদের ঢুকতে দেওয়া হবে, ঋতুমতী মহিলাদের কেন ঢুকতে দেওয়া হবে। বা মনুসংহিতায় যেমন বলা আছে যে কুকুর, কালো কুকুর, নারী এবং শূদ্র একই গোত্রের আর কি, কুকুর এবং শূদ্র, নারী সব নারী, পুরো নারীটাই আর কি। এখন এইগুলো ওরা এই মানসিকতাটা ওরা এই ভাষাগুলো অধিকাংশ মহিলা জানুক না জানুক, এই মানসিকতাটাই ওরা জানে এবং এটাই ওরা সমর্থন করে। হ্যাঁ, পুরুষতান্ত্রিকতায় থাকবে, পুরুষরা নারীদের উপর করবে, এবং সেটা শুধু হিন্দু ধর্ম বলে কিন্তু নয়, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মেই আছে, সব ধর্মেই। কিন্তু এটা শুধু যে হিন্দু ধর্মকে বলে আলাদাভাবে লাভ নেই। এইসব ধর্ম যখন সৃষ্টি হয়েছিল তখন সামাজিক প্রয়োজনে, অর্থনৈতিক বা ঐতিহাসিক প্রয়োজনেই হোক বা যে কারণেই হোক, পুরুষতান্ত্রিক ব্যবস্থাটা শুরু হয়েছিল। সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। সেই কারণে যেমন চতুর্বর্ণ প্রথা তখনকার হয়তো সামাজিক অর্থনৈতিক একটা প্রয়োজনের ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল। আপত্তি হচ্ছে সেটাকেও দীর্ঘদিন পরে যখন তার আর কোনো প্রয়োজন নেই, এখনো সেইগুলোকে আঁকড়ে রাখা। একটা প্রতিটা ধর্মের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। এখন সেইটাকে যদি আমি এখনো হুবহু একইভাবে আঁকড়ে রাখি, সেই বেদ, সেই কোরআন, সেই বাইবেল, তাকে সেগুলো থাকুক, কিন্তু তার নির্দেশগুলো যদি আমরা এত 1500, 2000, 2500 বছর পরেও একইভাবে রাখি, আপত্তিটা হচ্ছে সেইখানে। সুতরাং এই যে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, যেটা বিভিন্ন ধর্মের মূল ভিত্তি, এই ধর্ম তারা জানে এটা, এবং জানে এবং সেটাকেই ওরা চালাতে চায়, যে কারণেই সনাতন, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কিন্তু এই কোনো ধর্মই তো সনাতন বা চিরন্তন হতে পারে না। বেদ রচিত হয়েছে বলা যায় 2500, 3000 বছর আগে, কোরআন 1500 বছর আগে রচিত হয়নি, মুখে মুখে করা, বাইবেল 1500 বছর আগে হ্যাঁ রচিত, মানে লিখিত কেউ লিখেনি তো, এগুলো সব মুখে মুখে করা। যেমন মোহাম্মদ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে মুখে মুখে করা, এইভাবে। আরেকটা মজার জিনিস দেখলাম দাদা, যেটা আপনি বললেন বাইবেল সম্বন্ধে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা জানি যে প্রথম নারী পুরুষ বলেছে আদাম আর ইভকে, কিন্তু ওল্ড টেস্টামেন্ট বলছে যে না, প্রথম নারী যে তার নাম ছিল লিলিথ, এই লিলিথকে পাঠানো হয়েছিল আদমের কাছে। এই লিলিথও কিন্তু আদামের যৌন ইচ্ছাকে সবসময় প্রাধান্য দিতে চাননি। তিনি তার অরাজি জানানোয় দেব ঈশ্বরের কাছে আদাম অভিযোগ করেন লিলিথ সম্পর্কে যে কি এমন আমার একটা সঙ্গিনীকে পাঠালে যে আমার কথা শোনে না। তখন নাকি ঈশ্বর লিলিথকে ফেরত নিয়ে গিয়ে ইভকে পাঠান এবং ইভ ওই পুরুষের আদমের কাছে আত্মসমর্পণ করেন। সেই থেকেই ইভ আদম হলো, লিলিথ চলে গেল ঈশ্বরের কাছে, কেন তিনি বিদ্রোহ করেছিলেন। মানে ঈশ্বর ওই বিদ্রোহটাকে তখন পছন্দ করেনি। এটা ওল্ড টেস্টামেন্টের বাইবেলে আছে। হ্যাঁ, এগুলো তো এই ধরনের শুধু ওল্ড টেস্টামেন্ট নয়, সব আমাদেরও মহাভারত, রামায়ণ, পুরাণ খুঁজে পাওয়া যাবে। যারা তৈরি করেছে ঈশ্বরের নাম করে, যারা চালিয়ে তো, ঈশ্বরের তো মানুষেরই কল্পনার গর্ভে জন্ম, মানুষেরই কল্পনার সন্তান, এবং সেই পুরুষের রচনা তারাই রচনা করেছে, তাদের নিজেদের মতন করে তারাই রচনা করেছে। গীতাতে দেখতে পাচ্ছি 9ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে লিখছে যে আমার কাছে ব্রাহ্মণ ক্ষত্রিয় যদি শরণে আসে আমি তাদের শরণে নিয়ে নেব, কিন্তু নিম্ন জন্মের নারী, বৈশ্য, শূদ্র ইত্যাদি পাপজনী যদি আমার শরণে আসে তাদেরও আমি আশ্রয় দেব। এটা গীতার উল্লেখ।
হ্যাঁ, মহাভারতের হ্যাঁ। ভীষ্ম পর্বে ভীষ্ম বলছেন যে আগের জন্মে পাপের জন্যই পরজন্মে মানুষ নারী হয়ে জন্মায়। এখন আমার এই এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো, এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, এইগুলো তো বিভিন্ন ধর্মগুরুরা বা ধর্ম যারা গ্রন্থ রেখেছে বা ধর্ম যারা সৃষ্টি করেছে তারা নিজেদের মতন করে লিখে গেছে। হ্যাঁ। এখনকার এই যারা আন্দোলন করছে হুম। তারাও অনেকেরই এটারই শিকার। হুম। তাদের মধ্যে অনেকে না জেনেই, এই যে তারা পুরুষতান্ত্রিকতার অধীনে নিপীড়িত হচ্ছে, না জেনেই একটা মেয়ের বা নিজের মেয়েদের অধিকারের জন্য লড়াই করছে। এখন এক্ষেত্রে একটা ইতিবাচক দিক যে অন্তত ঐক্যবদ্ধ। পরোক্ষভাবে না হলেও, হ্যাঁ পরোক্ষভাবে হলেও একটা পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটা লড়াই করছে আর কি, এটা একটা বিরাট দিক। কিন্তু এরাও সেই পুরুষতান্ত্রিকতার শিকার, নিজেরাও সেগুলোকে মেনে চলে, শাখা সিঁদুরকে নিজেদের জীবনের একটা চরম প্রাপ্তি বলে মনে করে, গর্ববোধ মাথায় করে, সিঁদুর গর্ববোধ করলে করে। গর্ববোধ করে, না হলে ভাববে, কারণ ওরা ছোটবেলা থেকে সেইভাবে শিখেছে, হ্যাঁ। পুরুষরা সেইভাবে শিখিয়েছে বা পরিবার সেইভাবে শিখিয়েছে। সেই পরিবারের ঠাকুমা মাসিমারা তারাও তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে, এইভাবেই শিখে এসছে। আচ্ছা, তাদের কাছে এটা আপনি যেহেতু একজন চিকিৎসক, যখন একটা রোগীর রোগ নিয়ে চিকিৎসা করতে যান, সেই রোগীর মানসিকতাটাকেও আপনাকে লক্ষ্য করতে হয়। তারপর সেই রোগীর হ্যালো হ্যাঁ, তখন তো চেষ্টা করতেই হবে। চেষ্টা করতে হয়, সেই বুঝে সেই রোগীর কিন্তু একটা আপনি চিকিৎসা করেন। এই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের কথা আমি ছেড়ে দিলাম, আজও এই আধুনিক যুগে যখন কোন ছেলে বিয়ে করতে যাচ্ছে শ্বশুর বাড়িতে, ছেলেটির মা কিন্তু ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবে না, এতে ঘোর অন্যায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওই মেয়েটিকে কন্যা, যেমন গরু দান হয়, বস্ত্র দান হয়, শ্রাদ্ধেতে 1000 রকমের জিনিস দান হয়, তেমনি কন্যা দান হয়। আবার অনেক মেয়েদেরও দেখতে পাচ্ছি যে তারা বাবার বাড়ির যে পদবি তার সঙ্গে শ্বশুর বাড়ির পদবিটা, দুটো পদবিকে যুক্ত করে নিয়ে নামে পরিচয় দিচ্ছেন। তা এই ধরনের যে প্রবণতা, এবং বয়স্ক মহিলারাও আজকের প্রজন্মের মেয়েদের অনেক ক্ষেত্রে লিবারেল হতে যেমন সাহায্য করছেন, চাকরি বাকরির ব্যাপারে হোক, নাচ গানের ব্যাপারে হোক, লিবারেল করেছেন, কিন্তু পাশাপাশি আরো এইগুলোর ব্যাপারে কিন্তু তারা কিন্তু এখনো মানতে রাজি নন যে এই পুরুষের তৈরি এইসব সংস্কারগুলো মেনে চলাটা হচ্ছে গিয়ে, মানে একটা গান ছিল না, দুধ না খেলে হবে না ভালো ছেলে, এমনি বোধ হয় যে সংস্কারগুলো না মানলে হবে না ভালো মেয়ে। হ্যাঁ, এইভাবেই তো তারা সেভাবেই তো শিখেছেন। তাদের এই যে চারদিকে যে সামাজিক পরিস্থিতি, তাতে ওরা মনে করেছেন যে এটা অন্তত তাদের অসহায়তার ক্ষেত্রে, মানে অন্তত অবচেতন মনে যে সামাজিকভাবে তারা যে অসহায়, সেক্ষেত্রে মনে হয় এটাকে একটা কি বলবো, একটা মানসিক সাহস হয়তো পান আর কি, যে চারদিকে এরকম মেয়েদের আছে, আমি অন্তত সিঁদুর পরলে বা আমার মুসলিম মেয়েরা নাকে একটু নথ পড়লে বা নাক ছাবি পড়লে, বা আমি যদি বিবাহিত বলে প্রমাণ প্রচার থাকে, তাহলে অন্তত অন্য পুরুষদের কাছ থেকে কিছুটা বাঁচবো আর কি। এই ধরনের একটা অবচেতন ইচ্ছাও হয়তো আছে আর কি, এবং কিছু তো উপযোগিতা আছে, না হলে এই ধরনের সংস্কার বা এই ধরনের বিশ্বাসগুলো বহুদিন টিকে থাকে না। কিন্তু বিশ্বাস মানেই যে সে সত্যি তা তো নয়। এখানে এই যেটা বললেন আর কি, যে পুরুষরা বা পুরুষতান্ত্রিক যে নেতৃত্বরা তারাই শিখিয়েছে মেয়েদের এইভাবে, তারাও সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তার মধ্যে ওরা হয়তো একটা মানসিক আশ্রয় পায় আর কি, যে সামাজিক সংস্কারের মধ্যে সেই আশ্রয়টাকে, যে এটা অলীক আশ্রয়, এই বোধটা যখন মনের মধ্যে জাগবে তখনই তার আর সেটার অনুসরণ করবে না। অনেক মেয়ে যেমন এখন আর ওইভাবে শাখা সিঁদুরে করে না, স্বামীর যা বলবে সেটাই করতে হবে সেটা মানে না, চাকরি বাকরি করছে, বেরোচ্ছে, তাও সব পারে না, একেবারে সম্পূর্ণ পারছে না। বা রাত্রিবেলা যে হাজার হাজার মেয়ে রাত্রে বেরোলো, কখনো আমরা দেখেছি আমাদের এখানেও বহু মুসলিম মেয়ে, অনেক মুসলিম মেয়েও বেরিয়েছে, যে ভাবাই যেত না 12টা-1টার সময় কোনো মেয়ে রাস্তায় বেরোবে, এটা তো কিছুদিন আগে আমরা ভাবতেই পারতাম না। ওই সাধারণ গৃহবধূ, সাধারণ মেয়ে, আমি নেতৃত্বস্থানীয় সচেতন মেয়েদের কথা, প্রগতিশীল মেয়েদের কথা ছেড়ে দিলাম, কিন্তু হাজার হাজার অভিভাবক ছাড়াই রাত 12টা-1টা-2টোর সময় মেয়েরা বেরোচ্ছে রাস্তায়, এটা আগে কখনো ভাবা যেত? এই যে একটা বাঁধ ভেঙেছে, এটা হ্যাঁ ঠিক আছে, একটা তো অন্তত এটা হয়েছে যে একটা সংস্কার ভাঙার, মানে শুরু, এটাকে যদি কাজে লাগানো যায় ভালো।
কিন্তু এই ধরনের যে মানসিকতা বা চাহিদা বা এই ধরনের যে একটা মানে সে অবচেতন ভাবে হলেও যে একটা নিজেদের মধ্যে একটা সচেতনতা রয়েছে, এটা তো মোটামুটি প্রমাণিত। সেটা একটা স্ফুলিঙ্গ পেয়ে সেটাকে আগুন হিসাবে সেই ধরনের উপযুক্ত স্ফুলিঙ্গ এখানে কাজ করেছে আর.জি. করের ঘটনাটা। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক পুরুষরা, আমি নাম করতে চাইছি না, কিন্তু অনেক পুরুষরাই এই মিছিলে এসছেন যাদের বিরুদ্ধে নারী নির্যাতন হোক বা মিটু হোক এই ধরনের অভিযোগ কিন্তু কাজ করে, তাদেরও দেখা গেছে এই মিছিলে দৌড়তে আর কি। এটা কি ওই চাপে পড়ে? কিছুটা, সেটা কি করে বলবো, তবে মোটামুটি কিছুটা চাপে পড়ে, কিছুটা নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য, কিছুটা নিজেদের প্রগতিশীল প্রমাণ করার জন্য, এটা কিছু জন আছে। সবাই যারা সব ছেলেরা যারা এসছে তারা তো নয়, কিন্তু হ্যাঁ কিছু জন এদের মধ্যে ঢুকেছে। এবং এমনকি এমনও ঘটনা দেখা গেছে যে দু একজন পুরুষ এদের মতো তারা মেয়েদের শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করেছে, গায়ে ছুঁয়েছে, গায়ে মানে অবাঞ্ছিত ভাবে ছোঁয়াছুঁয়ির ব্যাপারে এই ধরনের কিছু পুরুষ করেছে সেই ভিড়ের মধ্যে, এটাও কিছু কিছু মহিলা বলেছেন। সুতরাং কিছু লোক বেনজলের মতন ঢুকে থাকবে, তাদের নিজের যে অপরাধগুলোকে মানে আছে সেটাকে একজন ভালো প্রমাণ করা, আমি একজন প্রগতিশীল, আমিও নারীবাদী, আমিও মেয়েদের জন্য, এটা প্রমাণ করা। মনের মধ্যে যদিও সেই এইগুলো রয়েছে, কলুষতাগুলো রয়েছে, এবং তাদের একটা প্রকাশও ঘটেছে দু চার জনের মধ্যে, খুবই সংখ্যায় হয়তো এক আধজন, তারাও তো ঢুকেছিল। তারা মেয়েদের কাছে, মহিলাদের গায়ে, ওইসব মহিলাদের গায়ে অবাঞ্ছিত হাত দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা তো ঘটনা। আচ্ছা, এবার আপনার কাছে সময় খুব সংক্ষেপ হয়েছে, আপনার কাছে আমি ছোট্ট ছোট্ট করে দুটো খালি প্রশ্ন একটা রাখতে চাইছি। যে এই যে ধরনের যে মানসিকতাটা কাজ করে সেটা হচ্ছে ওই ছুঁয়ে দেখার একটা প্রবণতা কাজ করে, এবং তার সঙ্গে একটা বড় ক্ষেত্রে যে ছেলেটিকে এখন ধরা পড়েছে সঞ্জয় রায় বলে, সেই ছেলেটির ক্ষেত্রে বলা হচ্ছে যে মৃত, মানে পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, যেটা এই সময় পত্রিকাতেও বেরিয়েছে, যে মৃত্যুর পরে ধর্ষণ করা, যেটাকে বিজ্ঞানের পরিভাষায় বলছে নেক্রোফিলিয়া। এই যে ধরনের ব্যাপারগুলো, সেটা কিন্তু এখন আবার দেখছি একটা চাপা পড়ে যাচ্ছে, ওটা কিন্তু তদন্তে আবার নতুন করে উঠে আসছে না এই নেক্রোফিলিক ঘটনাটা নিয়ে। এটা বলছি কেন না, আমরা আদালতের আইনপত্র ঘেটে যা দেখছি, এই নেক্রোফিলিক পেশেন্টদের অপরাধ নিয়ে আলাদা করে কিন্তু কোনো শাস্তির বিধান নেই। এটা একটা অস্বাভাবিক ঘটনা হিসেবেই খালি দেখা হয়েছে। হ্যাঁ, মানে প্রথমত এটা তো ঘটনা যে মৃত তার উপর অত্যাচার কিছু করলে সেটা তার মানসিক বিকৃতিরই লক্ষণ, এবং সেক্ষেত্রে যেহেতু কোনো জীবিত এর উপর অত্যাচার করা হচ্ছে না, ফলে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা হয়তো ওইভাবে আসে না, সেরকম ভাবে কঠোর কোনো কিছু, যেহেতু সে মৃত একজন, যে তো আর যে যার উপর এটা করছে সে তো আর সচেতন ভাবে কিছু বুঝছে না। কিন্তু আমাদের তো মনে হয়, বা যেটা অনেক সময় প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, যে ছেলেটিকে এই নেক্রোফিলিয়া করেছে তাকে স্টিমুলেট করা হয়েছে, বলা হয়েছে এটা করতে আর কি। সে নিজে থেকে যত সম্ভব আসেনি, এবং যদি এসেও থাকে অন্য ব্যাপার, কিন্তু এটাও সম্ভাবনা আছে যে তাকে বলা হয়েছে যে এই খুনটাকে অন্যভাবে ঘোরানোর জন্য, ধর্ষণ হিসেবে প্রমাণ করার জন্য তাকে স্টিমুলেট করে মদ টদ খাইয়ে তাকে ওখানে পাঠানো হয়েছে। তার যে বসংবদ যারা এই আর কি, সে যাদের বসংবদ, মানে যারা ছিল আর কি, তারাই ওকে পাঠিয়েছে যে তুমি একে ধর্ষণ এইভাবে করো, এই নির্দেশ দেওয়া হয়েছে। প্লাস ওর হয়তো নিজেরও একটা মানসিক বিকৃতি ছিল, যথাসম্ভব মানসিক বিকৃতির থেকেও ওই দিকটাই প্রধান। কারণ তার আগে গিয়ে সে প্রতিটা বাড়িতে গেছে, এবং সে যে তার আগে কখনো তার এরকম ধরনের ইতিহাস পাওয়া যায়নি। তাই তো তার মানে অত্যাধিক মদও অপরাধ করে, সেই সঙ্গে তাকে স্টিমুলেট করা হয়েছে, বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে তুমি এটা করো, আর এটাও সম্ভাবনাই প্রবল। আচ্ছা, আর লাস্ট যে আপনাকে প্রশ্নটা আমার করা আছে, অনেক ক্ষেত্রেই যখন কোনো মেয়েদের নির্যাতন বা কোন রকম ধর্ষণের ঘটনা ঘটে, তখন পুলিশ প্রশাসন হোক বা রাজনৈতিক নেতৃত্ব হোক, আগে ওই নারীর চরিত্রটা কেমন সেটা নিয়ে আগে একটা চুলচেরা বিশ্লেষণ হয়। মানে যদি ধরা যেতে পারে মেয়েটি কোনো কারণে যৌনকর্মী যদি ধর্ষণ হয়ে থাকে, সেটা এমন কোনো ব্যাপার নয়। এটা আমি অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে বলতে শুনেছি। এ সম্পর্কে একটা পুরনো, আপনার 1979 সালে তুকারাম বনাম মহারাষ্ট্র সরকারের একটা
ঘটনার কেস, সেখানে তার রায়টা সারা ভারত জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। দুজন পুলিশকে হাইকোর্ট ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়ে দেয় এই বলে যে তাদের বিরুদ্ধে যে আদিবাসী কিশোরীটিকে থানার মধ্যে ধর্ষণের অভিযোগ ছিল, সেই মেয়েটি যৌন সংসর্গে অভ্যস্ত ছিল। সুতরাং সেই পুলিশ দুজনের মুক্তি হয়ে যায়, যে মেয়েটি আগে থেকে এই ব্যাপারগুলো ছিল। এই যে ধরনের মানসিকতা, প্রথমেই মেয়েটিকে দাগিয়ে দেওয়া যে তার চরিত্র কেমন ছিল, আমাদের রাজ্যেও দেখেছি আমরা, এইগুলো শুনতে পেয়েছি আমরা। এই পার্সিটের ঘটনার পরে হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের এই মেন্টাল সেট আপটাকে, এটাকে আপনি কি বলবেন? এটাও তো পুরোটাই হচ্ছে গিয়ে মানে কি বলবো, নোংরা ওই একই যে পুরুষের দৃষ্টিতে দেখা। মানে একটা রেপ হয়েছেন, তাকে আমাদের মানে আমাদের যারা নেতৃস্থানীয় যারা রয়েছেন তারাও বলছেন যে মেয়েটির তার সঙ্গে দরদাম নিয়ে তফাৎ হচ্ছিল, গন্ডগোলের জন্য তাকে রেপ হয়েছে। বলছেন যে সে তো এমনিতেই পতিতা, ফলে এ তো অনেক পুরুষের সঙ্গে করে, সুতরাং তার আবার রেপ হওয়ার কি, এই ধরনের আমরা নেতা নেত্রীদের মুখ থেকে শুনেছি। ফলে রাস্তায় ঘুরতো, কাপড় কম পরতো, জামা কাপড় কম পরতো, এবং এই সবগুলোই তো হচ্ছে গিয়ে পুরুষদের দৃষ্টিতে দেখা। অর্থাৎ মেয়েরা সেদিকে থাকবে, মেয়েরা পুরুষদের উত্তেজিত করবে না, কিন্তু পুরুষরা উত্তেজিত হলে কিছু নেই। ব্যাপারটা এটা তো পুরোটাই হচ্ছে গিয়ে পুরুষদের দৃষ্টিতে দেখা। যদি কোনো নেতা বা নেত্রী, সেটি পুরুষই হন বা মহিলাই হন, যে নেতা নেত্রীতেই বলুন, সবাই কিন্তু এই পুরুষের দৃষ্টিতেই কিন্তু এই ধরনের মন্তব্য পুরো করেন মেয়েদের সম্পর্কে, এবং অনেক মেয়েরাও করেন, সেই মেয়েরাও সেই দৃষ্টিভঙ্গিতেই দেখেন আর কি। কিন্তু মেয়েরাই শুধু শুদ্ধ থাকবে, মেয়েরাই শুধু নিজেদের সংযত করবে। যেমন আদালতের রায়ে বলা হচ্ছে 12-14 বছরের মেয়ে তারপরে হলো, তিনি রায় দিয়েছেন মেয়েরা তাদের যদি যৌন আবেগ নিয়ন্ত্রণ করে তাহলে এই ধরনের ঘটনা ঘটে না। তার মানে মেয়েরাই সবকিছু করবে, মেয়েরাই নিয়ন্ত্রণ করবে, মেয়েরাই পোশাক আশাক ঠিক করে, মেয়েরাই নিজেদের বাঁচিয়ে চলবে পুরুষদের কাছ থেকে, তাহলে আর রাষ্ট্রযন্ত্র বা পুরুষদের ভূমিকাটা। তার মানে পুরুষদের হাত থেকে বাঁচার জন্য মেয়েদেরই সবকিছু করতে হবে। এই ব্যাপারটা, এই মানসিকতাটাই, এই পুরুষতান্ত্রিক মানসিকতাটাই তো এই ধরনের মন্তব্যের মধ্যে কাজ করে নিঃসন্দেহে। আবার মন দিয়ে আগামী দিনে আবার মাতৃপূজার আরাধনা করতে যাবে। আবার সেগুলো তো ফার্স একটা জাস্ট একটা কুমারী পূজা। মানে কি বলবো, কিছু আদিম পদ্ধতি যে ফার্টিলিটি কার্ড থাকে, ফার্টিলিটি কার্ডের সঙ্গে যুক্ত থাকে, মানে আদিম কিছু ব্যবস্থা, কিন্তু মূলত এগুলো তো জাস্ট একটা আই ওয়াশ টাইপের, এগুলো মানে এই প্রক্রিয়া, এই সিস্টেম, এই ব্যবস্থাটাই সেগুলোকে সৃষ্টি করেছে। দেখো আমি এগুলো করছি, আমি এগুলো নারীদের পুজো করছি, নারীদের দুর্গা ইত্যাদি সম্পর্কে করছে। হ্যাঁ, যেমন সিনেমায় দেখানো হয় বিশাল সংগ্রামী একজন মহিলা, কিন্তু সে একজন পুলিশই তাকে বাঁচাচ্ছে আর কি, এরকমই ধরনের ব্যাপার আর কি। অসংখ্য ধন্যবাদ ভবানী বাবু, আমি এতক্ষণ আমাদের সময় দিলেন এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের সমসাময়িক সামাজিক কিছু ঘটনা পরিমণ্ডলে আপনার মতামত জানতে নিশ্চয়ই ফোন করবো, আশা করি আপনি আমাদের সঙ্গে সংবাদ করবেন। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ। কর্মসূচির জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।